হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিন পর্যন্ত আমরা ছখানা গুরুত্বপূর্ণ পলিমার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এই 7 নম্বর পলিমারটা সম্পর্কে আলোচনা করব। তো এটার নাম হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, বা এটাকে বলা হয়ে থাকে ব্যাকেলাইট। তো কী করে ব্যাকেলাইট ফর্মেশন হয় এটা আমরা প্রথমেই দেখব। তো ব্যাকেলাইট কীরকম পলিমার? ব্যাকেলাইট হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক পলিমার এবং থার্মোসেটিং পলিমার এবং কৃত্রিম পলিমার। ঠিক আছে। তো কিভাবে তৈরি করা হয়? ফেনলের সাথে প্রথমে ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটানো হয়। তো এই যে আমাদের ফেনল আর ফর্মালডিহাইড এর যখন বিক্রিয়া ঘটে তখন এই HCHOটা আমাদের ফেনলের সাথে যুক্ত হয়। কোন কোন পজিশনে আমরা জানি প্রত্যেকেই? ফেনল হচ্ছে অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, কারণ ফেনলের +M এফেক্ট রয়েছে। তাই এই HCHOটা আমাদের আইদার অর্থো পজিশনে অথবা প্যারা পজিশনে ঢুকবে, দিয়ে অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল এবং প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল আমার ফর্মেশন করবে। ঠিক এরকম টাইপের একটা বিক্রিয়া আমরা যখন ফেনল চ্যাপ্টার পড়েছি তখন পড়েছি। বিক্রিয়াটার নাম হচ্ছে লেডেরার ম্যানাসে রিঅ্যাকশন। তো যাই হোক, আমাদের এই ফর্মালডিহাইড HCHO প্রথমে এইখানে অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে আমার তৈরি হবে CH2O-, আর এখানকার এই যে হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেছে সেই H+টা এর সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে তৈরি হবে CH2OH। ঠিক আছে, তাহলে প্রথমে এই H+ বেরোলো, আর CH2O- এদিকে অ্যাটাক করলো, তাহলে CH2O- আর এই H+ মিলে আমার তৈরি হয়ে যাবে CH2OH। বেশ, তো আমার এই যে অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল আমার এখানে ফর্মেশন হলো, এটা আরও একটা ফেনলের সাথে যুক্ত হয়। তারপর এখান থেকে ওয়াটার রিমুভাল হয়ে যায়। ওয়াটারটা কীভাবে রিমুভ হচ্ছে? দেখো, অ্যালকোহল থেকে আমাদের এখানে OH বেরোচ্ছে, আর এখানে এই যে ফেনলের এই কার্বনে যে হাইড্রোজেনটা রয়েছে সেই হাইড্রোজেনটা বেরিয়ে আমার এখানে ওয়াটার বেরিয়ে চলে আসে। যদি আমি এখানে N সংখ্যক অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল নিই তাহলে N সংখ্যক ওয়াটার আমার এখান থেকে রিমুভ হবে, এবং আমার এখানে যে বন্ড ফর্মেশন হবে সেটা হবে এরকম। অর্থাৎ এই দেখো, ফেনলের OH-টাকে আমরা লিখেছি, এর সাথে এই যে CH2, সেই CH2টা বন্ড করবে আবার একটা ফেনলের সাথে, সেটা আরও একটার সাথে, এইভাবে পরপর পরপর বন্ড চলতে থাকবে। এবং এই যে যৌগটা তৈরি হবে এই যৌগটাকে বলা হয়ে থাকে নোভোল্যাক। এটা একটা লিনিয়ার পলিমার, কারণ দেখো বাঁ দিক আর ডান দিকে দেখো ব্রাঞ্চিংটা বাড়ার সুযোগ রয়েছে, নিচের দিকে কিন্তু বাড়ার সুযোগ নেই। তাই এটাকে লিনিয়ার পলিমার বলবো। এবং এই পলিমারটা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, অর্থাৎ এই পলিমারটাকে হিট দিয়ে গলানো যায়, হিটটা সরিয়ে নিলে কঠিন করা যায়, বারবার এই প্রক্রিয়াটাকে রিপিটেশন করা যায়, তাই এটাকে থার্মোপ্লাস্টিক পলিমার বলা হয়ে থাকে। প্রশ্ন আসতে পারে, নোভোল্যাকের এই যে ফিনাইল বলয়গুলো এগুলো কোন গ্রুপের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে? আমার অ্যান্সার চলে আসবে তখন CH2 গ্রুপের মাধ্যমে এরা পরস্পর যুক্ত থাকে। তো এইবার এই যে আমার নোভোল্যাকটা রয়েছে, এই নোভোল্যাকগুলো যখন পরস্পর একে অপরের সাথে যুক্ত হয় তখন আমার ফর্মেশন হয় ব্যাকেলাইট, এবং ব্যাকেলাইট হচ্ছে আমার এক ধরনের নেটওয়ার্ক পলিমার এবং থার্মোসেটিং পলিমার। তো এখানে এই যে স্ট্রাকচারটা আমার এখানে বানানো রয়েছে, কোথার থেকে বানানো হচ্ছে দেখো। প্রথমে আমরা একটা অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনলকে যদি আমরা এখানে লিখি, এই যে আমার এখানে একটা অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল আমার এখানে ধরো বানানো রয়েছে, অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল। ঠিক তেমনিভাবে নিচে আরেকটা অর্থো প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনলকে আমরা যদি উল্টে দিই তাহলে দেখো OH-টা আমার নিচের দিকে চলে আসবে। এই দেখো OH-টাকে আমি নিচের দিকে বসিয়েছি, এই OH-টাকে। আর এই যে আমার এখানে CH2OH রয়েছে, আর এই যে আমার এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর OH বেরিয়ে যেয়ে এই CH2টা পড়ে থাকছে, CH2-র মাধ্যমে এটা বন্ড করে যাবে। দেখো, এখানে আমি এটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে এখানে আমার H আর OH মিলে আমার ওয়াটার বেরিয়ে যাচ্ছে, দিয়ে CH2টা এর সাথে লিঙ্কেজ করছে। লিঙ্কেজ করার ফলে আমাদের এই যে দুটো নোভোল্যাকের এই যে লিনিয়ার সিরিজটা তৈরি হয়েছে তার মাঝখানে CH2 দ্বারা আমরা এই বন্ড ফর্মেশনটা ঘটাতে পারছি। তবে এখানে অবশ্যই আমাদের এখানে যে প্রোডাক্টটা নিতে হবে সেটাকে হচ্ছে প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল নিতে হবে, এবং এখানে এর সাপেক্ষে এই যে অর্থো পজিশনটা রয়েছে, অর্থো পজিশনের আমাদের যে CH2OH-গুলো তারা এরকম করে লিঙ্কেজ করে আমার একটা নোভোল্যাক বানাতে পারবে। তার মানে প্রথম যে লাইনটা গেছে সেখানে শুধুমাত্র অর্থো পজিশনে CH2OH আছে, দিয়ে এইভাবে বন্ড ফর্মেশন করে নোভোল্যাক বানিয়েছে। আর নিচেরটাতে কি করা হয়েছে, উল্টে দেওয়া হয়েছে জিনিসটাকে, এবং OH-টাকে নিচে দিকে করে দেওয়া হয়েছে, সেই কারণে প্যারা পজিশনে একটা CH2OH রাখা হয়েছে, আর অর্থো পজিশনে একটা CH2 রেখে পরে CH2OH রেখে আমার এই বন্ডটা ফর্মেশন করে আরেকটা নোভোল্যাক আমার এখানে বানানো হয়েছে। তো এই যৌগটার নাম হচ্ছে ব্যাকেলাইট। নোভোল্যাক হচ্ছে সরল রৈখিক থার্মোপ্লাস্টিক, কিন্তু নোভোল্যাককে যখন এই অতিরিক্ত ফর্মালডিহাইডের সাথে আমরা অতিরিক্তভাবে হিট করতে থাকব, উত্তপ্ত করব, তখন আমার এই নেটওয়ার্ক জালকাকার গঠন বিশিষ্ট আমার এখানে থার্মোসেটিং পলিমার ব্যাকেলাইট আমার এখানে ফর্মেশন হবে। কী কী কাজে লাগে এগুলো? ইলেকট্রিক সুইচ বোর্ড, প্লাগ প্রভৃতি তৈরিতে এগুলো কাজে লাগে। বেশ, এই হচ্ছে আমার এখানে ব্যাপার।
বইতে কোথাও কোথাও কোনো বইয়ে এই পোর্শনে CH2টাকে অ্যাটাচ করা আছে, যদি এই পোর্শনে অ্যাটাচ করেও করো তাহলেও হবে, আর যদি এই পোর্শনে অ্যাটাচ করে করো তাহলেও হবে। যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে তোমরা করার চেষ্টা করবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। পরেরটাই চলে আসছে আমরা মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। মেলামাইনের স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে দেখানো, ঠিক এটা খানিকটা বেঞ্জিনের মতো দেখতে। বেঞ্জিনে আমাদের 6টায় কার্বন থাকে, তো এখানে আমাদের নাইট্রোজেন দেওয়া রয়েছে 1, 3 এবং 5 পজিশনে আমার 3খানা নাইট্রোজেন আছে, আর যেগুলোতে আমার কার্বন রয়েছে সেখানে আমার প্রত্যেকটাতে NH2 গ্রুপ দ্বারা এগুলোকে যুক্ত করা আছে। যৌগটার নাম হচ্ছে আমার মেলামাইন। এই মেলামাইনকে আমরা ফর্মালডিহাইডের সাথে যুক্ত করব। বিক্রিয়াটা কেমন হবে মেলামাইনের সাথে ফর্মালডিহাইড যোগ করলে? ঠিক এটার মতনই হবে। আগেরটা তো যেমন আমার একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়েছিল, দিয়ে CH2O- এখানে অ্যাটাচ হয়ে CH2 ওই যে ফর্মেশন হয়েছিল, ঠিক তেমনি এখানেও আমার সেম টাইপের বিক্রিয়া করবে। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, সেই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে CH2OH ফর্মেশন করবে, এই যে CH2OH ফর্মেশন করবে। তাহলে এখানে আমার পড়ে থাকবে NH, পড়ে থাকবে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে, সেই NHটাকে দেখো আমার এখানে লেখা আছে, এবং ওপর আমি এটাকে শর্টে বিক্রিয়াটাকে লিখে দিয়েছি NH আর এই যে ভেঙে, যে এই Hটা আমার এর সাথে যুক্ত হয়ে আমার তৈরি করবে CH2OH, আর NHটা আমার যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এই যে যৌগটা আমার তৈরি হলো অন্তর্বর্তী যৌগ, আমরা খেয়াল রাখবো জাস্ট একটা NH2তেই কিন্তু এই বিক্রিয়াটা হবে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ যেমন আছে আমার তেমন থেকে যাবে। এইবার এই অন্তর্বর্তী পদার্থটা থেকে আমার জল বের হবে। কি করে জল বের হবে? এই OH আর এই হাইড্রোজেন মিলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, আর নিচের দিকটা তো আমার একটা হাইড্রোজেন বেরিয়ে নিচের দিকেও একটা বন্ড ফর্মেশন হবে। তাহলে এই বন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি, দেখো বাঁ দিক আর ডান দিক দুটো দিকে তো শুধুমাত্র যদি ব্রাঞ্চিংটা মানে বন্ডিংটা হতো তাহলে এটা তো লিনিয়ার পলিমার হতো, কিন্তু নিচে দিকেও দেখো একটা বন্ডিং হচ্ছে, নিচে দিকেও এটা তার মানে কোনো না কোনো একটা অন্তর্বর্তী পদার্থের সাথে যুক্ত হবে। ফলে আমাদের এই পলিমারটাকেও আমরা বলতে পারি নেটওয়ার্ক পলিমার। আর নেটওয়ার্ক পলিমার মানেই থার্মোসেটিং পলিমার। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে কোনো টাইপের রেজিন মানেই হচ্ছে সেটা নেটওয়ার্ক পলিমার, এবং সেটা হচ্ছে আমার থার্মোসেটিং পলিমার। তাহলে যেগুলোই আমার নেটওয়ার্ক পলিমার সেগুলোই জেনারেলি হচ্ছে রেজিন, আর সেগুলোই থার্মোসেটিং। ঠিক যেমনভাবে আমার এই পলিমারটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক পলিমার, আমার এটা হচ্ছে থার্মোসেটিক পলিমার, এবং এটাও দেখো এক প্রকার হচ্ছে রেজিন। ব্যাকেলাইটটাও হচ্ছে আমার এক ধরনের রেজিন। তাহলে ঠিক আছে, সেটাই হচ্ছে আমার নেটওয়ার্ক, সেটাই হচ্ছে আমার থার্মোসেটিং পলিমার। আর কন্ডেনসেশন তো অবশ্যই জল বের হচ্ছে, এখানেও এটাকে কন্ডেনসেশন বলা হয়, কারণ এখানেও আমার জল বের হয়ে যাচ্ছে। তাহলে এটাও হচ্ছে আমার নেটওয়ার্ক, এটাও হচ্ছে আমার থার্মোসেটিং, এটাও হচ্ছে আমার কন্ডেনসেশন পলিমার। আর কৃত্রিম পলিমার তো বটেই। তো কি কাজে লাগে? অভঙ্গুর বাসনপত্র, খাবার প্লেট, কাপ প্রভৃতি তৈরিতে আমার এই মেলামাইন ফর্মালডিহাইড রেজিন ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা চলে আসছি নাইলন। নাইলন কি? নাইলন হচ্ছে এক ধরনের কৃত্রিম পলিঅ্যামাইড। পলিঅ্যামাইডের সংকেত হচ্ছে C+ONH। আচ্ছা, তো এই গ্রুপটা যদি আমার যুক্ত থাকে, ঠিক আছে, যেটাকে আমরা পেপটাইড বন্ধনের সময় পড়েছিলাম, এই বন্ধনটা থাকলেই তাকে আমরা নাইলন বলবো। আচ্ছা, তো দেখে নেবো আমরা নাইলনের মধ্যে সেই গ্রুপটা, দেখো এখানে রয়েছে C+ONH, তাহলে সেটাকে আমরা নাইলন বলছি। তো নাইলন দুটো ভাগ, একটা নাইলন 6,6 আর একটা হচ্ছে নাইলন 6। তো নাইলন 6,6 হচ্ছে আমাদের প্রথম কৃত্রিম পলিঅ্যামাইড। প্রথম কৃত্রিম পলিঅ্যামাইড হচ্ছে আমাদের নাইলন 6,6। আচ্ছা, তারপরে আমাদের নাইলন 6 আবিষ্কার হয়েছে। নাইলন 6,6 সম্পর্কে বিক্রিয়া আমরা আগেই পড়েছি, হেক্সামেথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড। কী করবো আমরা? এখান থেকে 2n সংখ্যক জল বার করে দেবো। জল বার করে দিলে আমাদের এই প্রোডাক্টটা উৎপন্ন হবে। এটা নিয়ে আর ডিটেলস বলার কিছু নেই, এটা আমরা কিছু আগের ভিডিওতেই আমরা এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এখান থেকে OH বেরোবে, জল বেরোবে। আবার এই অ্যাসিডটা যখন আবার একটা হেক্সামেথিলিন ডায়ামিনের সাথে যুক্ত হবে তখন এখান থেকে OH বেরোবে। আর এই হেক্সামেথিলিন ডায়ামিনটা যখন বাঁ দিকে কোনো একটা অ্যাডিপিক অ্যাসিডের সাথে যুক্ত হবে তখন এখান থেকে H বেরোবে। তাহলে আমাদের এইভাবে 2n সংখ্যক জল বেরোবে, দিয়ে নাইলন 6,6 হবে। এখানে 6 কেন নাম হয়েছে? 6টা কার্বন আছে বলে। এখানেও দেখো 4টে 5টা 6টা কার্বন আছে, তাই নাইলন 6,6। নাইলনের কাজ আমরা প্রত্যেকেই জানি, ব্রাশ, মশারি, ছাঁকনি টাকনি তৈরিতে ব্যবহৃত হয়, টায়ারের কর্ড প্রভৃতি তৈরিতে। নেক্সট হচ্ছে নাইলন 6, খুব ইম্পর্টেন্ট। নাইলন 6-এর মনোমারের নাম ক্যাপ্রোল্যাক্টাম। কার্বন সংখ্যা 6টা, কিন্তু এটা একটা 7 মেম্বার রিং, 1 2 3 4 5 6 7। আচ্ছা, কিন্তু কার্বন আছে দেখো 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এটা তো আমার নাইট্রোজেন রয়েছে। তাহলে এখানেও আমার 6টা কার্বন রয়েছে, তাই এর নাম হয়েছে নাইলন 6। তো এখানে আমার দেখো NH গ্রুপ রয়েছে আর একটা C+O গ্রুপ রয়েছে। তো এইবার যদি আমরা এটাকে ওয়াটার এখানে অ্যাড করি, তাহলে ওয়াটার অ্যাড করি এবং একটু হিট দিই, তাহলে এই ওয়াটারটা কি করবে? এই বন্ডটাকে ব্রেকেজ করে দেবে। ঠিক আছে, ব্রেকেজ করে কি করবে? NHের সাথে হাইড্রোজেন যোগ হবে, আর C+O এর সাথে আমার OHটা যুক্ত হবে। তাহলে C+O এর সাথে OHটা যুক্ত হয়ে আমার এটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, আর NHের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়ে আমার এটা NH2 হয়ে যাবে।
তাহলে আমার এই পোর্শনটা হয়ে গেল NH2, এই পোর্শনটা হয়ে গেল অ্যাসিড, মাঝে কার্বন কটা পড়ে থাকলো, 1 2 3 4 5টা কার্বন, মানে আমার এই পোর্শনটা হয়ে গেল CH2 এইবার যখন আমরা এখান থেকে ওয়াটার বের করব তখন কি হবে, আবার সেই NH2 থেকে হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে, আর এই অ্যাসিড থেকে OH বেরোবে, দিয়ে জল বেরিয়ে যাবে। তাহলে আমার আলটিমেট পড়ে থাকলে NH2টা আবার NH কনভার্ট হয়ে গেল, আর C+OHটা আমার আবার CO-তে কনভার্ট হয়ে গেল। দিয়ে আমি এটাকে কি করে দিলাম, হোল এন করে দিলাম, নাম হয়ে গেল নাইলন 6। কেন 6? কারণ এখানেও দেখো আমাদের 6টা কার্বন রয়েছে, আমরা একটু আগেই দেখতে পেলাম আমার এখানে 6টা কার্বন, ঠিক আছে, তাই এটার নাম হয়ে গেল নাইলন 6। তার মানে আমার এখানে যে NH আর CO গ্রুপটা ছিল সেই গ্রুপটাই আমার আবার ফিরে এলো, বাট এটা আমাদের একটা সাইক্লিক স্ট্রাকচার ছিল, কিন্তু আমাদের এটা ওপেন স্ট্রাকচার হয়ে গেল। খুব ভালো করে রিয়েকশানটা করে রাখবে, ক্যাপ্রোল্যাকটাম থেকে নাইলন 6 তৈরিটা। ব্যবহার তো তোমরা বুঝতেই পারছো, দড়ি, টায়ারের কর্ড, প্যারাশুটের কাপড়, বিভিন্ন গেঞ্জির কাপড় প্রভৃতি তৈরিতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। রাবার দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা প্রাকৃতিক রাবার, রবার গাছের যে তরুক্ষীর, সেই তরুক্ষীর থেকে আমাদের এই প্রাকৃতিক রাবারটাকে বের করা হয়, মানে উৎপন্ন করা হয়। এর নাম হচ্ছে সিস পলি আইসোপ্রিন, খুব ইম্পর্টেন্ট, প্রাকৃতিক রাবারের নাম হচ্ছে সিস পলি আইসোপ্রিন। কী করে তৈরি করা হয় এটা আমরা প্রথম ভিডিওতে আমরা পড়েছি, যে আইসোপ্রিন থেকে আমরা পলিমারাইজেশন ঘটিয়ে সিস পলি আইসোপ্রিন আমরা এখানে পাবো। আচ্ছা, আইসোপ্রিনের স্ট্রাকচার কেমন, CH2 এর সাথে CH2টা যুক্ত থাকে। যদি আমাদের এরকম থাকতো CH2 এটাকে আমরা প্রোপিলিন বলতাম বা প্রোপোয়ানিন, তো এখানে হাইড্রোজেনটা বাদ দিয়ে আমার এখানে CH হয়েছে। তো এখান থেকে যখন আমার পলিমারাইজেশন ঘটেছে, আমরা জানি ডবল বন্ডটা হয়ে গেছে সিঙ্গেল বন্ডটা হয়ে গেছে ডবল বন্ড, আবার ডবল বন্ডটা হয়ে গেছে সিঙ্গেল বন্ড। এটাই আমাদের রুলস। অ্যাডিশন পলিমার, কোনো কিছু জল টল বের হচ্ছে না, এটা অ্যাডিশন পলিমারাইজেশনের মাধ্যমে ঘটছে। তো এই যে আমাদের কার্বন, ডবল বন্ড কার্বন, এখানে দেখো দুখানা গ্রুপ রয়েছে CH2 আর একটা CH3, ডান দিকেও দেখো একটা গ্রুপ রয়েছে CH2 আর এই কার্বনের সাথে একটা রয়েছে হাইড্রোজেন। তো দুটো CH2কে যখন আমরা সেম সাইডে রেখেছি তখন সেটাকে আমরা বলবো সিস। আমরা জানি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দু প্রকার, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। যদি CH2 গ্রুপগুলো উল্টো দিকে থাকতো, ধরো এখানটাতে CH2টাকে বসাতাম, এখানে হাইড্রোজেন করতাম, তখন সেটাকে আমরা ট্রান্স বলতাম। আরেকটা জিনিস কি, 1,4 শব্দটা গুরুত্বপূর্ণ। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো এই 1 আর 4-এর সাথে দেখো বন্ডিংটা যুক্ত হয়েছে, মানে এরা একে অপরের সাথে যুক্ত হয়ে পলিমারাইজেশনটা ঘটাচ্ছে, এই পুনরাবৃত্তি এককটা। সেই জন্য এটাকে 1,4 পলি আইসোপ্রিন বা প্রাকৃতিক রবার বলা হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক রবারের রাসায়নিক নাম হচ্ছে সিস। কখনো কখনো আমরা ব্যবহার করব 1,4 পলি আইসোপ্রিন। আর যদি আমাদের ট্রান্স হতো, এই যে আমরা ট্রান্সের গঠনটা দেখালাম, যে এইগুলো যদি একে অপরের সাথে এক্সচেঞ্জ করতো তাহলে এটা ট্রান্স হয়ে যেত, কারণ দুটো CH2 গ্রুপ অপোজিট সাইডে চলে আসতো। বা যদি এখানে আমরা এরকম লিখতাম, ধরো এটাকে CH2 করে দিতাম, এটাকে CH3 করতাম, তাহলে এটাকে ট্রান্স বলতাম। সেটার নাম হচ্ছে গাটা পারচা। এটাও প্রকৃতিজাত। গল্ফ বল প্রস্তুতি, দাঁতের রুট ক্যানেলে স্থায়ীভাবে ভরাট করতে আমাদের গাটা পারচা ব্যবহার করা হয়, এগুলো একটু পড়ে রাখবে। বেশ, এটা গেল। এবার হচ্ছে ভালকানাইজেশন অফ রবার। তো যে রবারটা আমরা এক্সট্রাক্ট করি, সেই রবারটা হচ্ছে আমাদের একটু নমনীয় টাইপের। তো সেই নমনীয় রাবারটাকে বা থার্মোপ্লাস্টিক রাবারটাকে আমরা কম নমনীয়, ঠিক আছে, মানে শক্ত, কম নমনীয় মানেই কি শক্ত, আচ্ছা, বেশি প্রসারণশীল থার্মোসেটিং রাবারে পরিণত করা কি বলা হয়ে থাকে রাবারের ভালকানাইজেশন। তাহলে ভালকানাইজেশনের ফলে রাবারটা নরম থেকে শক্ত হয়। আচ্ছা, প্রসারণশীলতা বাড়ে, থার্মোপ্লাস্টিক থেকে সেটিং রাবারে পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ভালকানাইজেশন। কী করে ঘটানো হয়, সাধারণত 3 থেকে 5% সালফারের উপস্থিতিতে রাবারটাকে যদি 2 থেকে 3 ঘন্টা ধরে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, তাহলে এর ভালকানাইজেশন ঘটে। সাথে যদি আমরা জেডেনো, গুয়ানিডিন, ZnO2 এগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় যে আমাদের এই ভালকানাইজেশন আরও ভালোভাবে ঘটে। সালফারের এখানে আড়াআড়ি বন্ধন গঠিত হয়, অর্থাৎ আমাদের এখানে এটা ধরো একটা সিস পলি আইসোপ্রিন, এটা একটা সিস পলি আইসোপ্রিন, এদের মধ্যে সালফার দ্বারা এরকমভাবে লিঙ্কেজ করা থাকে, অর্থাৎ সালফারটা আড়াআড়িভাবে এদের মধ্যে কানেক্ট করে রাখে। বেশ, ভালকানাইজেশন ফলে রাবারের স্থিতিস্থাপকতা বাড়ে, রাবারটা শক্তিশালী হয়, তাপ সহনশীল হয়। মুক্ত সালফার ছাড়াও আমরা কখনো কখনো H2Cl2, SO2 বা H2S এগুলো আমরা ব্যবহার করতে পারি মুক্ত সালফার ছাড়াও। এগুলো আমাদের ব্যবহার করা হয়ে থাকে আর কি। H2Cl2 এরকম একটা যৌগ রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ভালকানাইজেশনের ফলে রবারের টান শক্তি বাড়ে, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দ্রাব্যতা কমে, চটচটে আঠালো ভাব কমে, মানে অ্যাকচুয়ালি রাবারটা শক্তিশালী হয় এবং ব্যবহারের উপযুক্ত হয়ে থাকে।
যদি আমরা ওই 2-5% না নিয়ে যদি 40-45% সালফারের উপস্থিতিতে রাবারটাকে দীর্ঘক্ষণ ধরে যদি আমরা উত্তপ্ত করি ঘন্টার পর ঘন্টা ধরে, তাহলে অতি শক্ত এবং দৃঢ় একটা পদার্থ উৎপন্ন হয়, তাকে বলা হয়ে থাকে এবোনাইট, যেটা ব্যাটারিতে ব্যবহৃত হয়ে থাকে অন্তরক পদার্থ হিসেবে। কৃত্রিম রাবার, নেক্সট হচ্ছে আমাদের কৃত্রিম রাবার। শিল্পে উৎপাদিত আমাদের যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট যে সমস্ত পলিমারের স্থিতিস্থাপকতা উচ্চমানের এবং প্রাকৃতিক রাবারের সাথে ধর্মের বেশ কিছু মিল দেখা যায়, তাদেরকে বলা হয় কৃত্রিম রবার। এই কৃত্রিম রবারের ভাগগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম ভাগটাই হচ্ছে নিওপ্রিন। কী থেকে তৈরি হয়? ক্লোরোপ্রিন থেকে। দেখো আমাদের এই CH2 ডবল বন্ড CHCl, এটার নাম ভিনাইল ক্লোরাইড, আমরা প্রত্যেকেই জানি। এখানে এই হাইড্রোজেনটাকে বাদ দিয়ে ওই ঠিক আইসোপ্রিনের মতো আর কি, যদি আমরা এই গ্রুপটা যোগ করে দিই তাহলে এটার নাম হয়ে যাবে এখানে ক্লোরোপ্রিন। এখানে CH3 করে যদি এই গ্রুপটা বানাতাম তাহলে তার নাম হতো আইসোপ্রিন। তো এখানে তো আমাদের Cl আছে, ক্লোরিন গ্রুপ আছে, সেই জন্য এই গ্রুপটার নাম হচ্ছে আমার ক্লোরোপ্রিন। তো ক্লোরোপ্রিনকে যখন আমরা ওই ঘটাবো, পলিমারাইজেশন ঘটাবো, রুলস একই, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে পলিক্লোরোপ্রিন বা নিওপ্রিন। তো এই নিওপ্রিন আমাদের তৈলবাহী পাইপ, জুতো, শোল, গ্যাসকেট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে বুনা এন। হেয়ার এন মিনস হচ্ছে নাইট্রাইল, এন মানে নাইট্রাইল। বেশ, তাহলে বুনা নীল, হ্যাঁ ঠিক আছে। বুনা এন কী থেকে বানানো হয়? বিউটাডাইন। বিউটাডাইন কেন নাম হয়েছে? দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, দুখানা আমাদের ডবল বন্ড আছে, ওই জন্য নাম হচ্ছে বিউটাডাইন। আর অ্যাক্রাইলোনাইট্রাইল, CN থাকলে আমরা জানি অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ হয়। তো অ্যাক্রাইলোনাইট্রাইল তো নিতেই হবে, না হলে আমরা এই নাইট্রাইলটা পাবো কোথার থেকে, না হলে আমরা বুনাইনটা পাবো কোথার থেকে। তাহলে এই দুটো মিলে যখন যোগ হয়ে যায়, জাস্ট অ্যাডিশন রিয়েকশন হয়, কোনো রকম কনডেনসেশন নয়, কোনো রকম জল বেরোয় না, জাস্ট অ্যাডিশন হয়ে যায়। কিন্তু এটা আমাদের পলিমার টাইপের আর কি, কারণ এটা একটা পলিমার, এটা একটা মনোমার, এটা একটা মনোমার, দুটো আলাদা আলাদা মনোমার অ্যাড হচ্ছে। কীভাবে হবে? জাস্ট ওই ফর্মুলা একই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেছে, সিঙ্গেল বন্ড ডবল বন্ড হয়ে গেছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তার সাথে CH2টা সিঙ্গেল বন্ডের মাধ্যমে এর সাথে জুড়ে গেছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেছে, ব্যাস CNটাকে যেমন আছে আমরা রেখে ফেলেছি। বুনায়ন তৈরি হয়ে গেছে, নাইট্রাইল গ্রুপ আছে, বুনায়ন হয়ে গেছে, তৈলবাহী পাইপ, গ্যাসকেট তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে বুনা এস। এস মিন্স টাইরিন। তাহলে এখানে CN না নিয়ে আমরা এখানে নিয়ে নেবো C6H5 বা PH গ্রুপ আমরা নিতে পারি, ঠিক আছে। কখনো কখনো আমাদের এরকম রিংও লেখা থাকতে পারে। তো ব্যাপারটা একই, আমাদের এখানেও বিউটাডাইন ব্যবহার করা হয় আর এখানে স্টাইরিন ব্যবহার করা হয়, দিয়ে আমাদের তৈরি হয়ে যায় বুনা এস বা SBr। রুলসটা তো একই, এখানে অ্যাডিশন পলিমারাইজেশন হচ্ছে, কোনো রকম জল টল বেরোনোর ব্যাপার নেই, গাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয়। হয়ে গেল, তাহলে আমাদের প্রাকৃতিক রাবার হলো, কৃত্রিম রাবারের 3টে ভাগ হলো, প্যারালেল আমাদের 10টা পলিমার কমপ্লিট হয়ে গেল। এবারে কিছু পলিমার আছে যেগুলো হচ্ছে জৈব অবিশ্লেষ্য। তোমরা খুব ভালো করে এগুলো বায়োলজিতে পড়েছো, পলিথিন, PVC, পলিপ্রোপিলিন, রেয়ন, ড্যাক্রোন, নাইলন, পলিস্টার, যেগুলোকে ধ্বংস করা যায় না, ঠিক আছে, বছরের পর বছর একই রকম থেকে যায়, সেগুলোকে বলা হয় জৈব অবিশ্লেষ্য পলিমার। আর জৈব বিশ্লেষ্য পলিমার তোমরা খুব ভালো করেই জানো, যেগুলো মাটিতে মিশে যায়, যেমন হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড, PLA, এই শর্ট ফর্মগুলো মনে রাখবে তাহলেই হবে। PGA, তারপরে PHBV, এর নামটা অনেকটা বড়, পলিহাইড্রক্সি বিউটারেট, বিটা হাইড্রক্সি ভ্যালারেট, PHBV। তাহলে মোটামুটি শর্ট ফর্মগুলো খেয়াল রাখবে, পাশাপাশি বড় নামগুলো একবার করে পড়বে, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আর নাইলন 2, নাইলন 6, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য পলিমার। অপরদিকে নাইলন 6 আর নাইলন 6,6 এগুলো কিন্তু আমার জৈব অবিশ্লেষ্য। আর নাইলন 2, নাইলন 6 এটা স্ট্রাকচার আমরা দেখিনি, জাস্ট নামটা খেয়াল রাখবে, এটা হচ্ছে আমার জৈব বিশ্লেষ্য, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। যদি নাইলন 6 আসে শুধুমাত্র, তাহলে সেটা আমার নন বায়োডিগ্রেডেবল হবে। যদি নাইলন 6,6 আছে নন বায়োডিগ্রেডেবল, কিন্তু যদি আমাদের নাইলন 2, নাইলন 6 আসে এই যৌগটা, দ্যাট ইজ বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য। এবার হচ্ছে মুক্তমূলক পলিমারাইজেশন কার ক্ষেত্রে ঘটে? ইথিলিন, ক্যাটায়নিক পলিমারাইজেশন আইসোবিউটিলিন, অ্যানোনিক পলিমারাইজেশন অ্যাক্রাইলোনাইট্রিন, জাস্ট একটা করে নাম মনে রাখবে। এই অ্যাক্রাইলোনাইট্রাইলকে বলা হয়ে থাকে জীবন্ত পলিমার, ঠিক আছে। অ্যাক্রাইলোনাইট্রাইল থেকে যে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি হয় আর কি, PAN, সেটাকে বলা হয়ে থাকে জীবন্ত পলিমার। আরেকটা এখানে কোশ্চেন লেখা আছে, প্রাকৃতিক রাবার এবং গাডাপার্চার মধ্যে সম্পর্ক কি? জ্যামিতিক সমবায়, তা কারণ এটা হচ্ছে সিস আর গাডাপার্চা হচ্ছে ট্রান্স, তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম মানেই হচ্ছে আমার জ্যামিতিক সমবায়তার মধ্যে পড়ছে। তো আজকের ভিডিওটা এটাই, মোটামুটি পলিমারটা আমাদের শেষ হলো। এবার আমরা কোশ্চেন টোশ্চেন বিভিন্ন রকমভাবে আলোচনা করব, যত কোশ্চেন আলোচনা করব তত এই চ্যাপ্টারটা সম্পর্কে ডেপথ পারবে। তো পরের ভিডিওগুলো থেকে আমরা পলিমারের DPPর কোশ্চেন আলোচনা করব, তাহলে বিভিন্ন প্রশ্ন তখন উঠে আসবে। ওকে, থ্যাংক